আই লাভ ইউ। কোথায় ছিলে এতদিন? কত খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কে কে আপনি? আমি তো আপনাকে চিনিই না। ছাড়ুন আমাকে। কি ভাববে সবাই? প্লিজ ছাড়ুন। আজ আর ছাড়বই না, তোমার ফোন দাও। এ কথা বলেই ফোনটা নিয়ে কি যেন করে আবার ফোনটা দিল। আমার নাম্বার তোমার ফোনে দিলাম, ক্লাস শেষে আমাকে কল করবে। আর যদি কোনো মেয়ের দিকে তাকিয়েছো তাহলে চোখ উপড়ে ফেলবো তোমার। কথাগুলো বলেই মেয়েটি চলে যাচ্ছে। হঠাৎ করে মেয়েটি পিছন ফিরে মুচকে হাসি দিয়ে চলে গেল। এবার মেয়েটাকে ভালো করে দেখলাম। মেয়েটার চুল যেন পাহাড়ের ঝর্ণা, চোখ যেন ছোড়াবালি, হাসলে যেন মুক্তা ঝরে, তার কোমর যেন আঁকা পাখা নদী। নিজের অজান্তেই হেসে উঠলাম। যা, কি ভাবছি এসব? ওহ সরি, আমার পরিচয়টাই তো দিলাম না। আমি রকি, আর আজ এই কলেজে আমার প্রথম দিন। কলেজের গেটে ঢুকতেই একটা মেয়ে এসে জড়িয়ে ধরল, আর বাকিটা তো আপনারা নিজ চোখেই দেখলেন। নিচে তাকিয়ে দেখি একটা নূপুর পড়ে আছে। বুঝতে বাকি রইল না যে এটা নূপুরটা কার। নূপুরটা তুলে পকেটে রেখে দিলাম, পরে ফিরিয়ে দেওয়ার জন্য। এই যে হিরো, কলেজে সেই বড়লোকের সুন্দরী মেয়ে পেলে? যাই হোক, আমি পিয়াল, তৃতীয় বর্ষে পড়ি। তুমি? ওহ, আমি রকি, আমিও তৃতীয় বর্ষে। সমস্যার কারণে টিসি নিয়ে এখানে ভর্তি হয়েছি। আপনার বাসা কোথায়? হয় ফ্রেন্ডের মাঝে নো তুমি, নো আপনি, অনলি তুই। আর আমার বাসা বাইরে। এখন চল ক্লাসে, দেরি হয়ে যাচ্ছে। ওকে চলো। আমরা দুজন ক্লাসে গেলাম, কিন্তু ক্লাসে মন বসছে না। শুধু ওই মেয়েটার ব্যাপারটা আমাকে ভাবাচ্ছে। কে এই মেয়ে? কেন এমন করলো? এই যা, ওর নামটাও তো জানা হলো না। আইডিয়া, নূপুর ফেরত দেওয়ার সময় ওর নাম জানা যাবে। ক্লাস শেষ করে চলে যাব ভাবছি, তখনই পিয়াল এসে টেনে নিয়ে যাচ্ছে। কিরে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? চল, আমার সব বন্ধুর সাথে তোর পরিচয় করিয়ে দিই। মাই ডিয়ার ফ্রেন্ড, এ হচ্ছে রকি, আমাদের নতুন বন্ধু। রকি, এরা হচ্ছে মারুফি, রূপা, রেমি, তুনা, নাইম, আসাদ। ওই থাম, এত নাম আমি মনে রাখতে পারবো না। আস্তে আস্তে সবার সাথে পরিচিত হব। চল কিছু খাই। সবাই খেতে গেলাম। ক্যান্টিনের পাশেই দেখলাম সেই মেয়েটা, তার বন্ধুরা সব বসে আছে। ওই তোরা খা, আমি আসতেছি এখনই। ওকে যা। ওদের পাশে গিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মুন। কিন্তু আপনি কে? আমাকে চেনো না? সকালে জড়িয়ে ধরে লাভ ইউ বললা, নাম্বার নিলা। ওরা সকলে হেসে উঠল। মনের পাশে থাকা ছেলেটি বলল, আরে বোকা, ওটা আমাদের বাজে ছিল। আর মনের মতো বড় লোকের মেয়ে ভালোবাসবে তোর মতো ফকিন্নিকে? দেখো, এটা আমাদের বাজে ছিল। যে প্রথম কলেজে ঢুকবে তাকে জড়িয়ে ধরে লাভ ইউ বলতে হবে। আর তুমি তখন ঢুকেছো, তাই যা হবার হয়ে গেছে। সো এসব ভুলে যাওয়াই তোমার জন্য ভালো হবে। তোমরা মেয়েরা এমন কেন? কেন এমন করো? ইমোশন নিয়ে কেন খেলো? ইচ্ছা করছে তোমাকে একটা থাপ্পড়। কথাটা শেষ করার আগেই শাওন আমায় ঘুষি মারলো। সহ্য করতে না পারে মাটিতে পড়ে গেলাম। তখন শাওন আমার পেটে লাথি মারতে মারতে বলল, কুত্তার বাচ্চা, তুই মারবি মনকে? তোর এত সাহস, আজ তোকে মেরেই ফেলবো আমি। শাওন, ওকে ছেড়ে দাও। ওর মতো ফকিন্নিকে মেরে তোমার হাত নোংরা করো না। তখন পিয়াল ও তার বন্ধুরা এসে শাওনকে বাধা দিল। দেখো শাওন, ও নতুন, তাই কিছু না বুঝে এসব বলেছে। প্লিজ ওকে মাফ করে দাও, ও আর এমন কিছুই করবে না। ওকে সব বুঝায় দে, আর বলে দে যেন আমার সামনে না আসে। ওরা দুজন চলে গেল, আর আমি পিয়ালরা আমাকে ধরে বট গাছের নিচে বসালো। শাওন আর মন, কারা এরা? এদেরকে সবাই ভয় পায় কেন? এরা দুজন দুজনের বন্ধু। মন হচ্ছে এই শহরের মেয়র রাশিকের মেয়ে, আর শাওন হলো এই শহরের ডন মিঠুর ছোট ভাই। ওরা দুজনেই খুব পাওয়ারফুল, তাই কেউ ওদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। প্লিজ কয়েকদিন তুই কলেজে আসিস না, না হলে ও তোকে মেরেই ফেলবে। এই রকি, পাগল হয়ে গেলে নাকি? নিশ্চয় মার খেয়ে পাগল হয়ে গেছে। চল, একে এর মেসে দিয়ে আসি। লাগবে না, আমি একাই চলে যাচ্ছি। আর কিছু না বলে আমি উঠে হাসতে হাসতে চলে গেলাম। ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। পরদিন সকালে আবার কলেজে আসলাম। সবাই আমাকে দেখে অবাক। ভেবেছে আমি হয়তো সাপ্তাহ কানে কাশবই না। মনকে কোথাও দেখতে পেলাম না। শাওন আমার দিকে ধেয়ে আসে, এসে বুকে লাথি মেরে ফেলে দেয়।
আর বলে, কুত্তার বাচ্চা, তোকে আসতে মানা করেছিলাম, তুই তাও আসলি, তোকে তো আজ মেরেই ফেলব। বলে আবার মারতে থাকলো। হঠাৎ থেমে কি ফোন বের করে কাকে জানি ফোন দিয়ে কলেজে রাখলো। আমাকে একটা গাছের সাথে বেঁধে রাখলো। কেউ ভয়ে বাধা দিচ্ছে না। 10 মিনিট পর কলেজে 3টা কালো কার ঢুকলো। কারগুলো ঠিক আমার সামনে দাঁড়ালো। মাঝের কার থেকে নেমে এলো লম্বা একজন লোক। তার পরনে লম্বা একটা কালো কোট, মাথায় লম্বা টুপি, মুখে দাড়ি। বাকি দুটো কার থেকে নেমে এলো কালো টি শার্ট পরা কিছু লোক। তাদের সবার হাতেই হকি স্টিক। তারা সবাই আমার সামনে এসে দাঁড়ালো। শাওন টুপি পরা লোকটার কাছে গিয়ে বলল, নাসিম ভাই, এই সেই ছেলে যার কথা আমি তোমাকে বলেছিলাম। রকি, কলেজে নতুন তুই? জি ভাই, গতকালকেই এসেছি। আমি কিছু করিনি ভাই, তারপরেও এরা আমাকে খুব মেরেছে। শাওন, রকি যা বলছে তা কি সত্যি? না ভাই, ও সব মিথ্যা বলতেছে। আর হ্যাঁ, ও মনকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলেছে। না, আমি এমন কিছুই করিনি। আমাকে অনেক মেরেছে ভাই, দয়া করে আমাকে ছেড়ে দেন ভাই। কিন্তু নাসিম ভাই কেমন যেন শান্ত হয়ে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিল। পিছন থেকে একটা ছেলে এসে আগুন ধরিয়ে দিল। ভাই সিগারেট শেষ করে একটা ছেলের হাত থেকে হকি স্টিক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তখনই পিয়াল এসে নাসিম ভাইয়ের পায়ে পড়ে বলল, ভাই, রকি নতুন এসেছে, প্লিজ ওকে ছেড়ে দেন, ওর এমন ভুল করবে না। পিয়ালের পেটে লাথি মেরে ফেলে দিল শাওন। সরে যা সামনে থেকে, না হলে তোকেও আজ মেরে দিব। রকি আর আমাদের মাঝে যদি কেউ আসে তাহলে তার লাশ পড়বে। পিয়াল দূরে সরে গেল, সবাই পিছিয়ে গেল। কেউ কিছুই বলছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছে। নাসিম ভাই হাসতে হাসতে হকি স্টিক দিয়ে আমাকে পিটাতে লাগলো। কেউ সাহায্য করতে এগিয়ে আসছে না। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। অনেক অনুরোধ করলাম, তাও উনি আমার কোনো কথা শুনছে না, অমানুষের মতো পিটাচ্ছে। ঠিক তখনই ওনার ফোনে একটা কল আসে। উনি থেমে অনেক শান্তভাবে যেন কথা বলল ফোনে। কল কেটে দিয়ে বলল, শাওনি, কুত্তার বাচ্চাকে এমন মারবি যাতে 1 মাস উঠে দাঁড়াতে না পারে। আর একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ওকে ভাই, চিন্তা করবেন না, একে তো আজ এত সহজে আমি ছাড়বো না। আর কিছু না বলে নাসিম গাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু কারে ওঠার আগে পেছনে ফিরে বলল, মনের দিকে যে চোখ তুলে তাকাবি তার চোখ আমি উপড়ে ফেলবো। এই বলে নাসিম কারে করে চলে গেল। আজ তোকে আমি ছাড়বো না, আজকে তুই গেলি। বলি পেটাতে শুরু করলো। অনেক অনুরোধ করলাম, কিন্তু কোনো কাজ হলো না। ও পেটাতেই থাকলো আমাকে। হঠাৎ করে কলেজে পুলিশের গাড়ি ঢুকতে লাগলো। পরপর 4টা গাড়ি ঢুকলো। পুলিশ এসে আমাদের সামনে দাঁড়ালো। এরপর শাওনকে বাধা দিল, কিন্তু শাওন কিছুতেই থামছে না। তখন একটা পুলিশ ওকে থাপ্পড় মারলো। শাওন থেমে গেল। অফিসার নেম প্লেটে দেখলাম ওনার নাম নিটুল। তোদের মতন ছেলেগুলোর কারণেই গ্রাম থেকে আসা এই শহরের ছেলেগুলো শান্তিতে থাকতে পারে না। অফিসার, কাজটা তুই ঠিক করলি না। তুই জানিস না আমি কে, তোর 12টা আমি বাঁচাবো। চল শালা, আগে তোকে থানায় নিয়ে যে এমন থার্ড ডিগ্রি দেব, বাপের জন্ম ভুলবি না। নিয়ে যান, কিন্তু মাত্র 30 মিনিটের মধ্যে আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে। ওকে, দেখা যাবে। অফিসার ওকে নিয়ে গেল। এদিকে পিয়ালরা আমাকে ধরে হসপিটালে নিয়ে আসলো। আমার হাঁটার শক্তিও নেই, একটু পরই আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর কিছু মনে নেই আমার। এদিকে থানায় নিয়ে এসেছে শাওনকে। ইন্সপেক্টর নিটোল নতুন জয়েন করেছে এই থানায়। 13 মিনিট তো হয়ে গেল, কিন্তু এখনো তো তোর কোনো বাপ এলো না তোকে নিতে। একটু বেশি বলছিস অফিসার, একবার শুধু বের হই, তারপর তোদের বোঝাবো যে এই শাওন কে চিনিস। তবে রে, দাঁড়া, তোকে এখনই বোঝাচ্ছি যে এই নিটল কি জিনিস। এই বলে অফিসার ওকে মারার জন্য লাঠি নিয়ে শাওনের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই একটা বুলেট নিটোলের গা ঘেঁষে গিয়ে দেয়ালে লাগলো। নিটোল ছিটকে পড়লো একদিকে। শাওন হাসতে লাগলো। নিটোল সামনে তাকে দেখে একজন নীল কালারের কোট পরে একজন দাঁড়িয়ে আছে, ঠিক তার পেছনে আরও দুজন দাঁড়িয়ে। আরও অবাক হয়ে যায় নিজের চেয়ারের দিকে তাকিয়ে। ওখানে একজন পাঞ্জাবি পরা লোক বসে আছে। নিটোল ভাবে, কারা এরা? এটা তো সাধারণ কেউ না। কারা আপনারা? এভাবে থানায় গুলি চালানোর সাহস হয় কি করে? ওরা কিছু না বলেই হাসতে থাকে। তখনই নিটলের সহকর্মী নাসির এগিয়ে এসে কানে কানে বলে, স্যার, এরা সাধারণ কেউ না। সামনে নীল কোট পরা লোকটি হলো মিঠু, এই শহরের সবচেয়ে বড় ডন।
আর ওর পিছনে দাঁড়িয়ে থাকা দুইজন হলো মিঠুর ডান হাত নাসিম আর মারুফ। আর আপনার চেয়ারে বসে থাকা লোকটি হলো এই শহরের মেয়র রাশিক। কিন্তু এরা দল বেঁধে এখানে কেন? ভুল করছেন স্যার, শাওন হলো মিঠুর ছোট ভাই। নিটোল একটু ঘাবড়ে গেল। তখনই মিঠু বন্দুক তাক করলো নিটোলের দিকে, কিন্তু পরক্ষণেই গুলি করে হাজতের তালা ভাঙলো। শাওন বেরিয়ে গেল। কি অফিসার, পারলে আমাকে আটকাতে? নিটল কিছুই বলছি না, হাত মুষ্টি করে আছে। আশা করি আমাদের পরিচয় পেয়ে গেছেন। নতুন বলে ছেড়ে দিলাম, নেক্সট টাইম এমন ভুল করলে গুলিটা বুকেই লাগবে। ওরা আর কিছু না বলেই চলে গেল। নিটোল বাইরে তাকিয়ে দেখে প্রায় 10টা কার বাইরে দাঁড় করানো। নিটোল চেয়ারে বসে রুমাল দিয়ে ঘাম মুছে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। হসপিটালে রকির এখনো জ্ঞান ফেরেনি, জানি না কি হবে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আইসিইউ থেকে ডক্টর বেরিয়ে এসে বলল, রোগীর অবস্থা ভালো না, অবস্থা আমাদের নাগালের বাইরে, কিন্তু যদি আজকের মধ্যে জ্ঞান ফেরে তাহলে ওকে বাঁচাতে পারবো। এই বলে ডক্টর চলে গেল। তোরা সবাই চলে যা, আমি আর নাইম এখানে আছি, তোরা কাল সকালে আবার আসবি। ওকে, নিজের খেয়াল রাখিস তোরা। প্রায় 3 ঘন্টা পর আমার জ্ঞান ফেরে। চোখ খুলে দেখি পাশে পিয়াল আর নাইম বসে। ওরা দুজন খুব খুশি হলো। কি রে, আমাকে এখানে এনেছিস কেন? তা কোথায় নিয়ে যেতাম, কবরস্থানে? এত সহজ? চল এখন বাসায় যাব। পাগল হয়ে গেছিস তুই? তোকে ওরা যেভাবে মেরেছে তাতে তুই পুরো 1 মাস উঠে দাঁড়াতে পারবি না। তাই নাকি? বলি উঠে দাঁড়ালাম। ওরা দুজন আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মনে হয় ওরা ভূত দেখেছে। আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। তুই মানুষ না, গন্ডার রে। ধরে নে গন্ডার, চল এখন। ঠিক আছে, কিন্তু প্লিজ তুই সপ্তাহখানেক কলেজে আসবি না। আচ্ছা ঠিক আছে, আমাকে মেইন রোডে নামিয়ে দিস। শাওন এখন কোথায়? ওকে ওর ভাই সারিয়ে নিয়ে গেছে। আচ্ছা চল এখন। হসপিটালের বিল পেমেন্ট করে ওরা আমাকে নামিয়ে দিয়ে গেল। ওরা আমার দৃষ্টির সীমানার বাইরে চলে গেল। অনেক দিন পর একা এই রাস্তায় হাঁটছি, কোলাহলমুক্ত রাস্তা। তবে আগে অনেক হেরেছি এই রাস্তায়, এখন আর তেমন আশা হয় না। অনেক চিন্তা মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তখনই পিছন থেকে একটা নীল কার অনেক জোরে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। কার থেকে একটা মেয়ে লাঠি হাতে নিয়ে নেমে আমার সামনে এসে দাঁড়ালো। বোন তুমি? কেন, অন্য কাউকে আশা করেছিলে? না, হাতে লাঠি কেন? পেটাবে আমাকে? ওদের দ্বারায় পিটিয়ে শান্তি পাওনি? কি ক্ষতি করেছি আমি তোমাদের? অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই শহরে, কিন্তু তোমরা সব শেষ করে দিচ্ছ। দাঁড়িয়ে আছো কেন? নাও পেটাও। আমি জানতাম না ওরা তোমাকে এভাবে মারবে। আর আমি সত্যি বলছি, আমি তোমাকে মারতে বলিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আর যদি মাফ না করো তাহলে এই নাও লাঠি, পেটাও আমাকে। এসব নাকি বাদ দাও, আর দয়া করে আমার পিছু ছেড়ে দাও। আর কিছু না বলে চলে আসলাম আমি। পিছন থেকে মন অনেকবার ডেকেছে আমাকে, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। বাসায় এসে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, মনকে ফেলে এসে কি কাজটা ঠিক করলাম? যদি কিছু হয়ে যায়, দূর, তাতে আমার কি? ওরা বড় লোকের মেয়ে, সব পারে ওরা। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ভাই, ওখানে ওই টাইমে পুলিশ আসলো কেন? আমি কিভাবে বলবো, হয়তো ওই ছেলেটার বন্ধুরা ফোন করেছিল থানায়। ঠিক বলেছ, না হলে আর কারো সাহস নেই ফোন করার। ওই ফোকের নেতের তো আমি ছাড়বো না। তবে রকিকে যেভাবে মেরেছি তাতেও আগামী 1 মাস উঠে দাঁড়াতে পারবে না। তা যা বলছিস। অনেক রাত হলো, বাসায় যাবি কখন? এখনই যাব। আজ তাহলে উঠি। ওকে, সাবধানে যা। শাওন বাইক নিয়ে সিগারেট ধরিয়ে নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সাদা একটা কার এসে সজোরে ধাক্কা মারল। শাওন বাইক থেকে রাস্তায় পড়ে গেল। শাওন হাতে খুব আঘাত পেয়েছে, হাত থেকে রক্ত পড়ছে। স্বপন দেখল কার থেকে নেমে এলো কালো মাস্ক পরা একটি লোক। লোকটি শাওনের দিকে এগিয়ে আসলো, তার হাতে ছিল একটা গান। হ্যালো রকি, কোথায় তুই? কেন, কি হয়েছে? কাল রাতে কি হয়েছে কিছু শুনিসনি? না, কেন, কি হলো আবার? কাল রাতে কারা যেন শাওনকে পিটিয়ে ওর বাসার সামনে রেখে গেছে। কিছু না বলে ফোন কেটে দিলাম। কি হচ্ছে এসব? কে করলে এমন? ওর কোনো শত্রু নাকি ও এসে গেছে? আর কি ভাবছি, ও আসবে কিভাবে? ও তো অনেক দূরে। কিন্তু ও তো এটাও বলেছে যে ও সবখানেই থাকে। কিছু মাথায় আসছে না। কি হচ্ছে এসব? ঠিক তখনই দরজায় কে যেন ঠোকা দিল। আমি ভয়ে ঘামতে লাগলাম।
কে কে ওখানে? আমি নিটোল। দরজা খুলে দিলাম। স্যার আপনি? তা কি মনে করে এখানে? এমনি আসলাম। কেন, আসা যাবে না? না তা নয়। রকি, তুমি তো গ্রাম থেকে এসেছো তাই না? জি স্যার, কিন্তু একথা কেন? এই শহরে তোমার কোনো আত্মীয় আছে? না। তুমি শাওনকে মেরেছো? না। কি বলছেন স্যার? আমি? ওর বাইকে চেনেন? আমাকে শেষ করে দেবে। তা অবশ্য ঠিক। আর তুমি একটু সাবধানে থেকো। এই বলে উনি চলে গেল। আমি ভাবতে লাগলাম কি হচ্ছে এসব। নিটুল সাহেবকে ও খুব চিন্তিত লাগছে। উনি কি আমাকে সন্দেহ করছে? স্যার আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো হিসাব মিলছে না। কি মিলছে না স্যার? নাসির, রকি এসেছে গ্রাম থেকে। ওর তেমন কোনো টাকা পয়সা নেই। তারপরও আমি ওর রুমে গিয়ে কি দেখলাম জানো? ওর রুমের ভেতর একটা দরজা আধ খোলা। ওই রুমটা অনেক গোছালো। রুমে এসি, দামি টিভি, আরও অনেক দামি আসবাব। এত কিছু ও কোথায় পেল? ও কি রকি, নাকি রকির মুখোশধারী অন্য কেউ? জানতেই হবে। স্যার আপনি ওকে ওখানেই সব প্রশ্ন করলে তো উত্তর পেয়ে যেতেন, কিন্তু কিছু না বলে চুপচাপ চলে আসলেন কেন? নাসির, ইটস আ মাইন্ড গেম। এখন কথা না বাড়িয়ে হাসপাতালে চলো আর রকির ওপর নজর রাখো। ওকে স্যার। কে করলো ওর এমন অবস্থা? ভাই, আমরাও এখান থেকে ড্রিঙ্ক করে বাসা ফিরবো, তার মাঝেই এইসব হয়ে গেল। আমরা কিছু বুঝতে পারছি না। শাওন, তুই কি তাকে দেখেছিস? না ভাইয়া, তবে তবে কি? গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর আমি খুব আহত হয়ে গেছিলাম, কিন্তু দেখলাম একটা লোক গাড়ি থেকে নেমে আসে। লোকটাকে দেখিনি, মুখে মাস্ক পরা ছিল। ওর একটা মারের প্রেশার দেখে মনে হচ্ছিল যেন লোহা দিয়ে মারছে। ভাইয়া, ওর মাস্কে লেখা ছিল এসকে। নামটা শোনার সাথেই মিঠু উঠে দাঁড়ালো আর শাওনকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। কি হলো ভাইয়া? তোর কপাল যে তুই বেঁচে আছিস। হয়তো ও আসেনি, ওর কোনো চেলা এসেছিল তোকে মারতে। তার মানে কে? এসকে দ্য কিলার, সাইলেন্ট কিলার। ও যার গায়ে হাত তোলে সে আর বেঁচে থাকে না। আমি শিওর যে ও তোকে মারতে আসেনি, ওর কোনো লোক মেরেছে। কিন্তু কেন? ওর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। তাহলে কেন কেন কেন? সবাই কেমন জানি চুপসে গেল। তখন ডক্টর এসে বলল, আজ বাসায় নিয়ে যেতে পারেন, তবে কয়েকদিন রেস্টে থাকতে হবে। ওকে। আজ 1 সপ্তাহ পর কলেজে যাচ্ছি। মন সামনে দাঁড়িয়ে আছে। শাওনকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। যাই হোক, আজ একটু শান্তিতে দেখা যাবে। মন আমার দিকে এগিয়ে আসছে। কেমন আছো রকি? যেমনই তাকে না কেন, তাতে তোমার কি? এভাবে কথা বলছো কেন? আমি তো সরি বলেছি নাকি? কিন্তু আমি কিছু বলিনি। ভালোবাসার কথা বলেছিলে আমাকে, কিন্তু তার একটু পরই তুমি আর শাওন যেমন করেছো, থাক, এসব আমি আমার মনে করতে চাই না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। মনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। দূরে পিয়াল মারফিরা বসে আছে। ওদের দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু সেখানে কিছু ছেলে ওদের নোংরা কথা বলে বিরক্ত করছে। আশেপাশের কেউ কিছু বলছে না। আপনাদের বাসায়ও মা বোন আছে, তাদের সাথে আমি এমন করলে আপনাদের কেমন লাগতো? কুত্তার বাচ্চা, কি বললি তুই? আমি কুত্তার বাচ্চা আর তুই কি? কথাটা শেষ করার আগে পিছন থেকে কেউ একজন মাথায় বাড়ি মারলো। আমি নিচে পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম ওটা মারুফ। বল শালা, কি বলবি বল। আমার ইচ্ছা হয় আমি মেয়েদের গায়ে হাত দিব, তাতে তোর কি? তোর এত ফাটে কেন? আমি কিছু না বলে চুপচাপ থাকলাম, কিন্তু আর কতদিন এভাবে চুপচাপ থাকবো? আর কত অত্যাচার সহ্য করব? সময় কি এসে গেছে সব কিছুর? মারুফের দিকে মারুফের এক ছেলা মারুফের ওড়না ধরে টানছে। না, আর চুপ থাকা যায় না। ভাই, এটা ঠিক করছেন না আপনি। এভাবে কোনো মেয়েকে অসম্মান করা ঠিক নয়। এই শোন, জ্ঞান দিতে আসবি না। এই কলেজটা আমাদের